ফিরে এলাম বিরতির পর। অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের চিঠি পেয়ে জাতীয় সংসদের ভোটের প্রস্তুতি শুরু করে দিল বাংলাদেশের নির্বাচন কমিশন। অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের চিঠি পেয়ে জাতীয় সংসদের ভোটের প্রস্তুতি শুরু করে দিল বাংলাদেশের নির্বাচন কমিশন। বাংলাদেশ কমিশনের আধিকারিকদের সঙ্গে বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানালেন, আগামী ডিসেম্বর মাসে ভোটের দিন ঘোষণা করা হতে পারে। আবুল জানান, আগামী 31শে অক্টোবর পর্যন্ত যারা ভোটার হিসেবে নাম নথিভুক্ত করবেন তারা আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন। সেই সঙ্গে তিনি বলেন, প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করবে নির্বাচন কমিশন। এই ক্ষেত্রে দলীয় এবং নির্দল প্রার্থীদের জন্য বরাদ্দ করা প্রতীক সহ ব্যালট পেপার প্রবাসী ভোটারদের কাছে পাঠানো হবে বলেও জানান তিনি। জাতির উদ্দেশ্যে ভাষণে ইউনূস প্রতিশ্রুতি দিয়েছিলেন, রমজান মাস শুরুর আগেই আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদের নির্বাচনের আয়োজন করা হবে। এরপরে বুধবার ভোটের আয়োজনের জন্য সব প্রস্তুতি শেষ করতে নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার নির্বাচন কমিশনার আবুল জানান, ফেব্রুয়ারি মাসে ভোট করাতে হলে নির্বাচন বিধি মেনে 2 মাস আগে দিন ঘোষণা করতে হবে। প্রসঙ্গত, ইউনূসের দফতরের মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া অন্তর্বর্তী সরকারের তরফে কমিশনকে চিঠি লিখেছিলেন। উল্লেখিত সময়সীমার মধ্যে প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসব মুখর জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার অনুরোধ জানানো হয়েছিল ওই চিঠিতে। নির্বাচনের আয়োজনের বিষয়ে অন্তর্বর্তী সরকারের তরফে সমস্ত রকম সহযোগিতা করা হবে বলেও কমিশনকে জানিয়েছিল ইউনূসের দফতর। বস্তুত ওই চিঠির মাধ্যমে জাতীয় সংসদের নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিল। তারপরেও বৃহস্পতিবার দীর্ঘ বৈঠক করে ভোটের প্রস্তুতি পর্ব শুরু করে দিল কমিশন। হাই নিউজ নেটওয়ার্ক। 1 ইঞ্চি জমি ছাড়লে 1 মাইল নিয়ে নেবে। ভারত, ব্রাজিলের মতো ব্রিক্সের সদস্য দেশগুলির ওপর ট্রাম্পের 50% শুল্ক আরোপের ঘটনা নিয়ে এমনই মন্তব্য করলেন চীনার রাষ্ট্রদূত জু ফেইহং। 1 ইঞ্চি জমি ছাড়লে 1 মাইল নিয়ে নেবে। ভারত, ব্রাজিলের মতো ব্রিক্সের সদস্য দেশগুলির ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 50% শুল্ক আরোপের ঘটনা নিয়ে এমনই মন্তব্য করলেন চীনা রাষ্ট্রদূত জু ফেইহং। সরাসরি নাম না করলেও চীনা রাষ্ট্রদূতের নিশানায় রয়েছেন ট্রাম্প, তা নিয়ে সংশয় নেই অনেকেরই। শুধু তাই নয়, মার্কিন প্রেসিডেন্টকে নাম না করে গুন্ডা বলে আক্রমণ করেছেন তিনি। ভারতের উপরে আমেরিকা প্রথমে শুল্ক চাপিয়েছিল 25%। রাশিয়া থেকে তেল আমদানির জন্য মার্কিন প্রেসিডেন্ট জরিমানা স্বরূপ আরও 25% কর আরোপ করেন। ব্রাজিলের উপরেও আমেরিকা কর চাপিয়েছে 50%। তারপরেই চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই সমালোচনা করেন মার্কিন নীতিকে। তার মতে শুল্ককে হাতিয়ার করে আমেরিকা অন্য দেশগুলিকে দমন করতে চাইছে। ট্রাম্পের এই শুল্ক নীতি বিশ্ব বাণিজ্য নীতির জন্য সরাসরি হুমকি। চীনা বিদেশমন্ত্রীর সঙ্গে ফোনে কথা হয় ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভার উপদেষ্টা সেলসো আমোরিমের সঙ্গে। তারপরেই ট্রাম্পের শুল্ক চাপানো নিয়ে নিন্দা করেছেন ওয়াং। তিনি এও জানান, ট্রাম্পের স্বেচ্ছাচারী শুল্ক হুমকির মোকাবিলায় ব্রাজিলকে দৃঢ়ভাবে সমর্থন করবে চীন। 50% শুল্ক আরোপের পরই ব্রাজিল প্রেসিডেন্ট স্পষ্ট জানান, ট্রাম্পের সঙ্গে তিনি কোনো রকম আলোচনা করবেন না, বরং ভারত, চীনের মতো বন্ধু দেশগুলির সঙ্গে কথা বলবেন। বৃহস্পতিবার রাতেই ব্রাজিলের প্রেসিডেন্টের থেকে ফোন পান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আলোচনা হয় পরবর্তী পদক্ষেপ নিয়ে। উল্লেখ্য, এই আবহে চলতি মাসের শেষে আন্তর্জাতিক জোট সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের রাষ্ট্রনেতাদের বৈঠকে যোগ দিতে চীন যাচ্ছেন মোদী। 2019 সালের পর চীন সফর করবেন তিনি। ট্রাম্পের শুল্ক যুদ্ধের মধ্যে মোদীর এই সফর খুবই তাৎপর্যপূর্ণ বলে মত অনেকের। কিভাবে মার্কিন নীতির বিরুদ্ধে মোকাবিলা করা সম্ভব তা নিয়ে আলোচনা হতে পারে বলেও মনে করছে ওয়াকিবহাল মহল। সাম্প্রতিক সময়ে ট্রাম্পের শুল্ক হুমকির আবহে ভারতের সঙ্গে বন্ধুত্ব আরও নিবিড় করার চেষ্টা করছে বেজিং। ভারত এবং চীনের শক্তির কথা বলতে গিয়ে হাতি এবং ড্রাগনের উপমা ব্যবহার করেছে তারা। চীনের বক্তব্য, ড্রাগন এবং হাতির মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ। ড্রাগন আর হাতিকে একসঙ্গে নাচিয়ে দিতে হবে। একে অপরের বিরুদ্ধে কথা না বলে পরস্পরকে সাহায্য করতে হবে, তাতেই দুই দেশের ফায়দা। যদি এশিয়ার বৃহত্তম দুই অর্থনীতি একজোট হয়, সমগ্র বিশ্বের পক্ষে তা লাভজনক। হাই নিউজ নেটওয়ার্ক।
মেঘভাঙা বৃষ্টি ও হরপা বানে এখনও বিপর্যস্ত উত্তরকাশী। সেনার নেতৃত্বে চলছে উদ্ধার কাজ। বৃহস্পতিবার অন্তত ৭০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও নিখোঁজ ৫০ জন। এই পরিস্থিতিতে দেরাদুনের স্কুল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। মেঘভাঙা বৃষ্টি ও হরপাবানে এখনও বিপর্যস্ত উত্তরকাশী। সেনার নেতৃত্বে চলছে উদ্ধার কাজ। বৃহস্পতিবার অন্তত ৭০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও নিখোঁজ ৫০ জন। এ পর্যন্ত ৪ জনের মৃত্যুর কথা জানা গিয়েছে। দেরাদুনের স্কুল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। গত মঙ্গলবার মেঘভাঙা বৃষ্টির জেরে হরপা বানে ধস নেমে জলের তোড়ে ভেসে গিয়ে মৃত্যু হয় ৪ জনের। নিখোঁজ ছিল বহু। প্রাকৃতিক আবহে নৈনিতাল, তেহরি, চামোলি, রুদ্রপ্রয়াগ, আলমোড়া এবং বাগেশ্বর জেলা কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। দেবভূমির উত্তরকাশের ধারালি গ্রামের হাড় হিম করা ভিডিও দেখে শিউরে উঠছেন নেটিজেনরা। সূত্রের খবর, হরপা বানে বহু বাড়িঘর তো বটেই, গ্রামে থাকা অন্তত ২০ থেকে ২৫টি হোটেল ও হোমস্টেও ভেসে গিয়েছে। ক্ষীরগঙ্গা নদীর অববাহিকা অঞ্চলের গ্রামের ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে জলের তোড়ে ভেসে যাচ্ছে বাড়ি, দোকানপাট। দেবভূমির উত্তরকাশীর ধারালে গ্রামের হাড় হিম করা ভিডিও দেখে শিউরে উঠছেন লোকজনেরা। দুর্যোগের খবর পাওয়ার পরেই উদ্ধার কাজ শুরু করে জেলা প্রশাসন। ঘটনাস্থলে পৌঁছায় রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছে, ঘটনাস্থলে পৌঁছেছে ইন্দো টিবেটান বর্ডার পুলিশের ১৬ জন সদস্য। শুক্রবারও এই ৫০ জনের নিখোঁজের খোঁজ চলছে। হাই নিউজ নেটওয়ার্ক। ভোট চুরি নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অভিযোগের জবাব দিল নির্বাচন কমিশন। দলনেতার অনিয়মের অভিযোগ প্রসঙ্গে কড়া মনোভাব দেখালো কমিশন। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভোট চুরির অভিযোগে জবাব দিল নির্বাচন কমিশন। কর্ণাটক নিয়ে বিরোধী দলনেতার অনিয়মের অভিযোগ প্রসঙ্গে কড়া মনোভাব দেখিয়েছে কমিশন। কংগ্রেস সাংসদকে একটি চিঠিতে কমিশন বলেছে, তিনি যদি ভোটারদের নাম, ঠিকানা ও পরিচয় নিয়ে রিগিংয়ের অভিযোগ তুলে থাকেন, তাহলে তিনি যেন তাতে হলফ করে সত্যি বলছি বলে স্বাক্ষর দেন এবং অভিযোগের প্রমাণ দাখিল করেন। অন্যথায় বিরোধী নেতা যেন তার অভিযোগ প্রত্যাহার করে নেন এবং জনতাকে বিভ্রান্ত না করেন। এরই প্রত্যুত্তরে আবারও রাহুল বলেছেন, তিনি একজন রাজনৈতিক নেতা, প্রকাশ্যে যা বলে থাকেন তা হলফ করে সত্যি কথাই ধরে নিতে হবে। ভারতের নির্বাচন কমিশন যদিও কোনো জবাব তলব করেনি, তবে কর্ণাটকের মুখ্য নির্বাচনী অফিসার দপ্তর থেকে চিঠি ইস্যু করা হয়েছে। চিঠিতে স্পষ্ট করে বলা হয়েছে, খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা কংগ্রেসের হাতে দেওয়া হয়েছিল ২০২৪ সালের নভেম্বর এবং ২০২৫ সালের জানুয়ারিতে। তা সত্ত্বেও কংগ্রেসের তরফে তালিকা সম্পর্কিত কোনো আপত্তি বা আবেদন জমা পড়েনি কমিশনে। চিঠিতে দাবি করা হয়েছে, রাহুল গান্ধীকে স্পষ্ট করে বলতে হবে যে কাদের ভুয়ো নাম রয়েছে, তার পার্ট নম্বর, সিরিয়াল নম্বর কত এবং তিনি এই বিবৃতি দিয়েছেন ব্যক্তিগত তথ্যের ভিত্তিতে। রাহুল গান্ধী যদি মিথ্যা তথ্য দিয়ে থাকেন, তাহলে তার বিরুদ্ধে বিভিন্ন ধারায় আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছে কমিশন। তার বিরুদ্ধে আরপি আইন ১৯৫০২০২৩ নম্বর ধারা এবং আইজেসি ৩১-এর ২২৭ ধারায় মামলা দায়ের করা হবে। এর জবাবে রাহুল গান্ধী বলেছেন, আমি আমার কোনো তথ্য দিইনি, এটা কমিশনের ডেটা বলছে। মজার বিষয় হলো, কমিশন কিন্তু এই ডেটাকে খারিজ করে দেয়নি। ওরা একবারও বলছে না রাহুল গান্ধী যে কথা বলেছেন তা সবটাই ভুল, কারণ আপনারা জানেন সত্যিটা কি, এও জানেন আমরা জেনে গিয়েছি এটা দেশ জুড়ে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। দেশের খুচরো বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধির হার গত ৮ বছরের মধ্যে জুলাই মাসে সবথেকে কম। বাড়তে থাকা জিনিসপত্রের দাম কিছুটা কমে আসায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। দেশের খুচরো বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধির হার গত ৮ বছরের মধ্যে জুলাই মাসে সবথেকে কম। বাড়তে থাকা জিনিসপত্রের দাম কিছুটা কমে আসায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। সংবাদ সংস্থায় উঠে এসেছে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার বেঁধে দেওয়া ২ থেকে ৬% সহনশীলতার মাত্রা সর্বনিম্নের থেকেও কমে নেমে আসতে পারে খুচরো বাজারের দ্রব্যমূল্য বৃদ্ধি। অসমে বর্ষা সত্ত্বেও বসন্তের শক্তিশালী ফসল ভারতকে খাদ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করেছে। প্রায় ১ দশকের বেশি সময় ধরে মুদ্রাস্ফীতির হ্রাসকারী ধারা বজায় ছিল। আরবিআই রেপো রেট ৫.৫০% অপরিবর্তিত রেখে বলেছে, দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়টি আরও স্বস্তি দেবে বাজারে। জুন মাসে উপভোক্তা মূল্য সূচকের বার্ষিক পরিবর্তন হার ছিল ২.১০%, যা জুলাই মাসে কমে দাঁড়িয়েছে ১.৭৬%।
41 জন অর্থনীতিবিদকে দিয়ে 4 থেকে 8 আগস্ট পর্যন্ত আর্থিক সমীক্ষার মধ্যবর্তী পূর্বাভাসে বলা হয়েছে সিপিআই এর হার 1.10 থেকে 3.10% মধ্যে থাকতে পারে। যদি অনুমান সঠিক হয় তাহলে টানা নবম মাসে মুদ্রাস্ফীতির হ্রাস পাবে। এইচডিএফসি ব্যাংকের অর্থনীতিবিদ বলেন, আমরা আশা করছি খাদ্যপণ্যের দাম বৃদ্ধির হার কমবে। গত বছর উৎপাদন ভারসাম্য খুবই ভালো থাকায় এটা লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে মুদ্রাস্ফীতির হারে অবনমন ঘটবে। তবে মাসের হিসাব ধরলে কিছু সবজিপাতির দাম বেড়েছে। উদাহরণ দিয়ে তিনি বলেন, যেমন পেঁয়াজ এবং টমেটোর দাম। তবে এই বৃদ্ধির হার খুবই মধ্যমানের এবং কম। তার কারণ এগুলি মরশুমি আনাজ। সম্প্রতি একটি পৃথক সমীক্ষা অনুমান যে চলতি আর্থিক বছরে মুদ্রাস্ফীতির হার গড়ে 3.40% থাকতে পারে। কিন্তু হার নিম্নমুখী হওয়া দেশের অর্থনীতির পুনরুজ্জীবনে আরবিআইয়ের পক্ষে সহায়ক হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক চাপের পরিবেশে খুচরো বাজারের এই স্বস্তি দেশের অর্থনীতির ভিত মজবুত রাখবে বলে আশা। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। পরবর্তী অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।